এটা আমরা বলেছি, খুব জোর দিয়ে বলছি, আবারও আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল লরিয়েট, সম্মানিত ব্যক্তিত্ব। তাদেরকে একটা বক্তব্য একবার বললে হয়, 50 বার বলা লাগে না, প্রতিদিন বলা লাগে না। এখন আওয়ামী লীগের কিছু শয়তানি আপনাদেরকে বলি। আওয়ামী লীগ যখন দেখেছে যে এই দেশে এই মুহূর্তে আর ক্ষমতায় আসতে পারবে না, তাহলে আওয়ামী লীগ কি শয়তানি শুরু করছে? ওই মিঠা লাগানো শুরু করে দিয়েছে। মিঠাটা কি? মিঠাটা হচ্ছে, আপনারা যদি আমার এই ইকুয়েশন মিলান তাহলে বুঝবেন। গত 3, 4 দিন 5 দিন আগে সজীব ওজের জয়ের বক্তব্য ছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। কেন সজীব ওজের জয় এই বক্তব্য দিয়েছে এইটা ভেবে আপনি বাইর করেন সবার আগে। তো সজীব ওজের জয় যা চায় আপনিও তাই চান, তাহলে বুঝতে হবে আহাম্মকি ছাড়া আর কিছুই হচ্ছে না। লাভ কার হবে? লাভ হবে সজীব ওজের জয়ের। লাভ কার হবে? লাভ হবে আওয়ামী লীগের। কেন? আপনি যখনই এই বক্তব্য দিবেন তখনই আপনার যারা ক্ষমতায় আছে তারা আপনাকে অটোমেটিক প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করবে। কোনো মানুষই চায় না তার চিন্তা চেতনা আদর্শকে আপনি বললেন আর সাথে সাথে বন্ধ করে দিবে, এটা কোনো মানুষ চায় না। কেউ কি ঠেকা পড়েছে মাত্র 16 দিন বা 20 দিনের জন্য ক্ষমতায় আসার জন্য? না, একটা পলিসি সামনে আছে। কি পলিসি? জামাত ভীতি ঢুকাইয়ে দাও, শিবির ভীতি ঢুকাইয়ে দাও, ইসলাম ভীতি ঢুকাইয়ে দাও, এরপর সব চোরগুলো একসাথে হও। মানে ভালো মানুষদের রাজনীতি তাদের বুদ্ধি নাই। আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, এই দলের মধ্যে আমি যে রিফর্ম চাই সেটা হচ্ছে দলের মধ্যে ছাত্ররা যেটা চায় সেই বান্ধব নেতাদেরকে রিক্রুট করতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আওয়ামী লীগ পতন হওয়ার পর নানাভাবে কু করে তারা চেষ্টা করেছে আবারও ক্ষমতা দখল করা, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওজের জয় তিনি আমেরিকাতে বসে তিনি ভারতকে আদেশ করেছেন বাংলাদেশে যেন 90 দিনের ভিতর নির্বাচন হয়, তাহলে তাদের সুবিধা। বিএনপি এখন আওয়ামী লীগের সুরে কথা বলছে, অতি তড়িগড়ি করে তারা নির্বাচন চাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে বারবার বর্তমান সরকারকে নির্বাচন দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। অথচ আপনারা জানেন গত 16 বছরে আওয়ামী লীগ এদেশের পরতে পরতে তার নিজস্ব লোক বসিয়েছে, যে বিষয়গুলো পরিচ্ছন্ন না করলে এদেশে যদি নির্বাচন দেওয়া হয় আবারও আওয়ামী লীগ ক্ষমতায় এসে যাবে যেভাবে হোক। কারণ এদেশের পরতে পরতে আওয়ামী লীগ তার নিজস্ব লোক বসিয়েছে, এগুলো আগে পরিচ্ছন্ন করতে হবে। তো এই বিষয়টি নিয়ে জামাতের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে বিএনপি, একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। আপনারা জানেন আওয়ামী লীগ যখন বিভিন্নভাবে আনসার দিয়ে, প্রধান বিচারপতিকে দিয়ে বিভিন্নভাবে এবং চোর ডাকাচ্ছে, যে তারা যখন ক্ষমতা দখল করতে পারেনি তখন বিএনপির ভিতরে জামাত এবং শিবিরের ভয় ঢুকিয়ে দিয়েছে যে জামাত শিবির ইসলামপন্থীরা ক্ষমতা চলে আসবে, বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। তো এমন একটি সন্দেহের কারণে বিএনপি বারবার সরকারকে চাপ প্রয়োগ করছে যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য। কারণ জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বর্তমানে যে মুভমেন্ট করছেন বাংলাদেশে সবথেকে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তি হয়ে পড়েছেন। তো এটির ভয় আওয়ামী লীগ ঢুকিয়ে দিয়েছে বিএনপির ভিতরে, যার কারণে বিএনপি এখন জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। সুপ্রদর্শক, বিএনপির এই সকল ভুলের বিরুদ্ধে কঠোর ভাষায় জবাব দিয়েছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক। আপনারা অবাক হয়ে যাবেন, ডক্টর ফয়জুল হক যে উপমা সৃষ্টি করেছে বাংলাদেশে, যে একটি দল করার পরেও সে দল যদি ভুল করে তাহলে শুধরিয়ে দেওয়া যায়, তার সমালোচনা করা যায়। ডক্টর ফয়জুল হক তার উত্তম উপমা, অসাধারণ ভাষায় তিনি প্রতিবাদ জানিয়েছেন। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো, তাহলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে কারা আসলে সঠিক পথে আছে, কারা ভুল করছে, এটা আপনারা স্পষ্ট বুঝে যাবেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের মুখ থেকে সবকিছু শুনলে। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার লাইভটি, এই গভীর রাতের লাইভটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। দ্রুত লাইভটি শেয়ার করে দিন। আমরা বর্তমান পরিস্থিতিতে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আর্জেন্ট বক্তব্য দিতে চাই, এবং এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের আত্মসমালোচনা, বাস্তবতা এবং রাজনৈতিক বর্তমান পরিস্থিতি নিজেদেরকে অনুধাবন করানোটাই উদ্দেশ্য। আপনারা জানেন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় দিয়ে, নির্মূল করে তাকে এই দেশ ত্যাগে বাধ্য করেছে, ক্ষমতা থেকে নামাতে বাধ্য করেছে এই বর্তমান প্রজন্মের যুব সমাজ, ছাত্র সমাজ। দেশবাসী ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, এবং এই দেশের একঝাঁক মেধাবী তরুণরা দেশকে রক্ষার জন্য নিজের রক্ত বিলিয়ে দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। ইটস অল ক্রেডিট গোস টু অলমাইটি আল্লাহ। আমাদের আল্লাহর কাছে যাবে। আল্লাহ আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন বিদায় ছাত্র জনতার হাত ধরে এই বিজয়টা আমরা অর্জন করেছি। কিন্তু এই বিজয়টা অর্জন করার মধ্য দিয়ে এই বিজয় শেষ নয়। এই বিজয়টা রক্ষা করার জন্য কিছু পলিসি, কিছু কার্যক্রম, কিছু বুদ্ধিদীপ্ত কাজ যেটা আমাদের রাজনৈতিক দলগুলোর করা দরকার, এবং সেটা না করলে তাহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হিতে বিপরীত কিছু হতে পারে, সেটাই আমি আলোচনা করতে চাই। আপনারা জানেন, যদি ধরেন আজকের এই ফ্যাসিবাদী শেখ হাসিনার হাত থেকে আপনি মুক্তি না পাইতেন, তাহলে আপনার চিন্তায় কি ছিল? কমেন্টস করতে পারেন উন্মুক্ত। নিশ্চয়ই আপনার ধারণা ছিল আগামী 29 সাল পর্যন্ত বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। তাহলে শেখ হাসিনার পরিবর্তন যদি 29 সাল পর্যন্ত আপনার ডায়েরিতে নাই লেখা থাকে, তাহলে এই যে হঠাৎ পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তন নিয়ে ইমিডিয়েটলি আপনার বড় কোনো আশা নিয়ে বসে থাকার সুযোগ নেই। আপনার আশা করতে হবে যারা এই পরিবর্তন করেছে এদের এখন কাজ হচ্ছে তাদের চিন্তা চেতনা আদর্শ কিভাবে বাংলাদেশের
প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে ইনপুট করা যায়, রিক্রুট করা যায়, সেটা হচ্ছে প্রথম কাজ। যে আমার যুব সমাজ চায় কি, আমার ছাত্র সমাজ চায় কি, তাহলে আমার দল কিভাবে পরিচালিত হতো, আমার দল কিভাবে পরিচালিত হওয়া দরকার, এবং কখন আমি কি পরিবর্তন করব, সেটা হতে হবে আমার ডায়েরির প্রথম তালিকা। কিন্তু আমরা অনেক সময় মনে হচ্ছে যে আমরা অতিরিক্ত হয়তো তাড়াহুড়ার মধ্যে পড়ে যাচ্ছে কিনা, এটা আমি আপনাদেরকে বিশ্লেষণ করার জন্য অনুরোধ করছি। আমরা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে বাংলাদেশের ছাত্রদের এই বিপ্লব সংগঠিত হয়েছে। আপনি কি বলতে পারবেন যে আমরা যদি সারাদিনও রাস্তা অবরোধ করে বসে রাখতাম, সব করতাম, গণভবনও দখল করতাম, তারপরেও এই পরিবর্তনের জায়গায় যদি দেশপ্রেমিক সেনাবাহিনী এসে ইমিডিয়েট অ্যাকশন না নেয়, তাহলে দেশটা বিশৃঙ্খল হয়ে যেত, কোনো রেজাল্ট আসতো না? কে আপনার এটাকে আপনার কাছে তাড়িয়ে এসে দৌড়ে গিয়ে আপনার দেশটাকে রক্ষা করতো? বলেন, কোনো ওয়ে নাই। সাধারণ কোনো পিপল আসতে পারতো না, ইমিডিয়েট কোনো গভর্নমেন্ট রিফর্ম করতে পারতেন না। তার মানে দেশপ্রেমিক সেনাবাহিনী আপনাকে সুযোগ করার পদ্ধতি তৈরি করে দিয়েছে, আমরা সেটার অবস্থান তৈরি করেছি, আমাদের দাবি পূরণ হয়েছে, সেজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল লরিয়েট, সম্মানিত ব্যক্তিত্ব। তাদেরকে একটা বক্তব্য একবার বললে হয়, 50 বার বলা লাগে না, প্রতিদিন বলা লাগে না। এই লোকের আর ক্ষমতার কিছু নাই, যে সারা পৃথিবী তাকে চেনে, সারা পৃথিবী যাকে সম্মান করে, সারা পৃথিবী যার মানে ভক্ত, তার তো আর এই উপদেশটা এগুলোর মধ্যে কিছু নাই। বরং আমরা ভাগ্যবান যে তার মতো একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পেয়েছি। এখন আওয়ামী লীগের কিছু শয়তানি আপনাদেরকে বলি। আওয়ামী লীগ যখন দেখেছে যে এই দেশে এই মুহূর্তে আর ক্ষমতায় আসতে পারবে না, তাহলে আওয়ামী লীগ কি শয়তানি শুরু করছে? ওই মিঠা লাগানো শুরু করে দিয়েছে। মিঠাটা কি? মিঠাটা হচ্ছে, আপনারা যদি আমার এই ইকুয়েশন মিলান তাহলে বুঝবেন। গত 3, 4 দিন, 5 দিন আগে সজীব ওজের জয়ের বক্তব্য ছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। কেন সজীব ওজের জয় এই বক্তব্য দিয়েছে, এইটা ভেবে আপনি বাইর করেন সবার আগে। তো সজীব ওজের জয় যা চায় আপনিও তাই চান, তাহলে বুঝতে হবে আহাম্মকি ছাড়া আর কিছুই হচ্ছে না। সজীব ওজের জয় এই কথাটা বলে আপনাকে একটু সুরসুরি দিয়ে দিল, যাতে করে আপনিও এই কথা বলেন যে 3 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, 6 মাসের মধ্যে টাইম ফ্রেম বেঁধে দিয়ে বক্তব্য দেওয়া শুরু করেন। লাভ কার হবে? লাভ হবে সজীব ওজের জয়ের। লাভ কার হবে? লাভ হবে আওয়ামী লীগের। কেন? আপনি যখনই এই বক্তব্য দিবেন, তখনই আপনার যারা ক্ষমতায় আছে তারা আপনাকে অটোমেটিক প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করবে। কোনো মানুষই চায় না তার চিন্তা, চেতনা, আদর্শকে আপনি বললেন আর সাথে সাথে বন্ধ করে দিবে, এটা কোনো মানুষ চায় না। কেউ কি ঠেকা পড়েছে মাত্র 16 দিন বা 20 দিনের জন্য ক্ষমতায় আসার জন্য? না, প্রত্যেকেই একটা চ্যালেঞ্জ নিয়ে জাতির এই দুঃসময়ে তারা দায়িত্ব গ্রহণ করেছে। আমি বলছি না যে প্রত্যেকটা ব্যক্তি আপনার আদর্শের, আমার আদর্শের, তা কিন্তু নয়। কিন্তু তারা এই জাতির ক্রাইসিসে ছাত্রদের দাবিকে এই মুহূর্তে মেনে নিয়ে ক্ষমতা নিয়েছে। এই ক্ষমতাটাকে আওয়ামী লীগের চিন্তার আলোকে বাস্তবায়ন হতে দিলে আপনার পায়ে আপনি কুড়াল মারলেন। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমাদেরকে এই তত্ত্বাবধায়ক সরকারকে বুঝাতে হবে আমরা তোমাদের শত্রু নয়, আমরা তোমাদের বন্ধু। আমাদের আন্দোলনের ফসল তোমরা। তোমরা বাংলাদেশকে বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বানাও। তোমরা বাংলাদেশের প্রত্যেকটি জনপদে মানুষদের মধ্যে আমরা মিশে গিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করে রাষ্ট্রের সমগ্র জায়গায় আমরা সংস্কার করতে চাই। পুলিশ ডিপার্টমেন্টে করতে হবে। আন্দোলন করে, সংগ্রাম করে এই স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা টিকিয়ে রাখতে হলে প্রশাসনের মধ্যে সংস্কার করতে হবে, বিশ্ববিদ্যালয়গুলোয় করতে হবে, কলেজ, স্কুল, মাদ্রাসায় করতে হবে। সমগ্র জায়গাগুলো যখন সাজানো হবে, তখন আপনি বাংলাদেশের একটি স্বাধীনভাবে দেশ পরিচালনার মতো আপনার অবস্থান তৈরি হবে। তখন যে নির্বাচন করবে, স্বাভাবিকভাবেই এই দেশের নির্বাচন হলেও সেটা যত বড় নিরপেক্ষ হোক, যেই সরকার পড়ে যাবে ওই সরকার ইমিডিয়েটলি আসতে পারে না। এটা নর্মাল, কমন সেন্স। আওয়ামী লীগ পড়ে গিয়েছে মিন্স আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? মোটেও না। তার মানে কি আসবে? অপোজিশন আসবে। বিএনপি বাংলাদেশের বৃহত্তর দল, স্বাভাবিকভাবেই চুপ করে বসে থাকলেও রাষ্ট্র ক্ষমতায় তাদের সম্ভাবনা বেশি। যদি বেশি শো আপ করে, সেটা আরো চ্যালেঞ্জ বেশি। কারণ বিএনপিকে মানুষ বড় রাজনৈতিক দল মনে করে। রাজনৈতিক জায়গায় তাদের সেই জায়গা রয়েছে, কিন্তু জায়গাটা ধৈর্যের সাথে নিতে হবে। কেন বলছি আমি এই কথা? আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ 15ই আগস্ট ব্যর্থ হয়েছে। তারা চেয়েছে 15ই আগস্ট কোনো একটা কু করতে, সেখানে ব্যর্থ হয়েছে। তারা চেয়েছে পরবর্তীতে আনসার দিয়ে কু করাতে, সেখানে ব্যর্থ হয়েছে। তারা চেয়েছে ডাকাতি করে করে বাড়িতে বাড়িতে অস্থিরতা সৃষ্টি করবে, সেখানে ব্যর্থ হয়েছে। তারা চেয়েছে পুলিশদেরকে নিষ্ক্রিয় রেখে সমগ্র জায়গায় রাস্তায় রাস্তায় জ্যাম বসাবে, কিন্তু আল্লাহর মেহেরবানি দেশপ্রেমিক ছাত্র জনতা ট্রাফিক নিয়ন্ত্রণ করে সমগ্র শাসন ব্যবস্থা তাদের হাতে তুলে নেওয়ার কারণে সেখানেও আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। এখন আওয়ামী লীগের পলিসি কি? একটা পলিসি সামনে আছে। কি পলিসি? জামাত ভীতি ঢুকাইয়ে দাও, শিবির ভীতি ঢুকাইয়ে দাও, ইসলাম ভীতি ঢুকাইয়ে দাও, এরপর সব চোরগুলো একসাথে হও।
মানে ভালো মানুষদের রাজনীতি তাদের বুদ্ধি নাই। আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, এই দলের মধ্যে আমি যে রিফর্ম চাই সেটা হচ্ছে দলের মধ্যে ছাত্ররা যেটা চায় সেই বান্ধব নেতাদেরকে রিক্রুট করতে হবে। এই দলের মধ্যে ভালো ভালো মানুষের অভাব নাই। লক্ষ লক্ষ নেতাকর্মীর মধ্যে আওয়ামী লীগ মানা, ছাত্রলীগ মানা, ধান্দাবাজ, টান্ডারবাজ, দুষ্ট, ভারত প্রীতি দেখানো কিছু দুষ্ট লোকেরা দলের মধ্যে ঢুকে আপনাকে সমগ্র দলের ভালো ইমেজটা ধ্বংস করবে, সেটা আমি হতে দিতে চাই না। তাহলে আমাকে কি করতে হবে? আমার এই দলের মধ্যে দেশপ্রেমিক নাগরিকদেরকে যথাযথ স্থান দিতে হবে, সংসদে ছাত্রদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে হবে, সুদী শিক্ষক ভালো মানুষদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আপনার সবাইকে সেখানে রিফর্ম করতে হবে, আপনাকে ঢুকাতে হবে। আওয়ামী লীগ এখন কি চায়? আওয়ামী লীগ চায় আপনার মধ্যে একটা ভয় সৃষ্টি করে দেয়া, যে অমুকে ক্ষমতায় চলে আসতেছে, তাই তুমি আর আমি একসাথ হয়ে যাই। কিন্তু আমি যদি বোকা হই তাহলে আমি একসাথ হয়ে যাব, আর একসাথ হয়ে আমি বিলীন হয়ে যাব। আর যদি আমি চালাক হই, বুদ্ধিমান হই, তাহলে আমি একসাথ না হয়ে বাংলাদেশের মানুষ যেটা পছন্দ করে তার পক্ষে অবস্থান নিয়ে দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাব। ওই এগিয়ে গেলেই অটোমেটিক আমি ক্ষমতায় আসবো, অটোমেটিক। এটার জন্য কোনো আন্দোলন লাগবে না, বিনা আন্দোলনে আপনি ক্ষমতায় আসবেন। কিন্তু যদি সেটা না হয় তাহলে আমার ভয় হচ্ছে 2008 সালেও কিন্তু আমরা অনেক কিছুই বলার আছে, সব বলতে চাই না, আমরা কিন্তু হারিয়েছি। এখন এই 2024-এ বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার অনেক পরিবর্তন হয়েছে। অতএব আমি মনে করি 7 সাল 6 সালের পরিবর্তন যে 1-11 ছিল, সেই 1-11তেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মিনিমাম 2 ইয়ার্স দায়িত্ব পালন করেছে, মনে আছে আপনাদের? তো যেই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা অবৈধ মনে করি তারাই 2 বছর ক্ষমতায় থেকেছে, আর যেই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বৈধ মনে করি, বিপ্লব মনে করি, তাকে আপনি 2 বছরও সময় দিব না, এটা আসলে তো কোনো যৌক্তিক দাবি কিংবা কথা হইতে পারে না। তাকে নিরিবিলি কাজ করার প্রত্যয় দিতে হবে, অভয় দিতে হবে, কাজ করে যাও। পুলিশ ডিপার্টমেন্ট থেকে করে শুরু করে সবগুলো আমাদের সমগ্র দেশপ্রেমিক মানুষদেরকে ঢুকিয়ে দাও। এই সব কাজ তাদের দিয়ে নিশ্চিত করিয়ে তারপরে নির্বাচন হলেও আপনি ক্ষমতায় আসবেন। কিন্তু যদি সেটা করতে কারো কোনো প্ররোচনায় কিংবা বুদ্ধিতে পড়ে আমি যদি সকাল সন্ধ্যা ওই কথাই বলতে থাকি, তাহলে যেটা হবে, 1, দেশবাসী বিব্রত হবে, 2, গভর্নমেন্টও আমার বিপরীতে চলে যাবে। এই কথাগুলো অনেকে সহ্য হবে না। যারা খুব অল্পতে কিছু খাইতে চায়, যারা অল্পতে খুব বড় কিছু পেতে চায়, যারা অল্পতে সহজে সবকিছু ভাবে, রাজনীতি এত সহজে ভাবার কোনো বিষয় নয়। লম্বা জার্নি, লম্বা সময় নিয়ে আদর্শিক ভিত্তিতে মানুষ তৈরি করাটা হবে আসল রাজনীতি। আর যদি শর্টকাট ওয়ে চিন্তা করি, বিদায়ও তত শর্টকাট ওয়েতে হতে হবে। এই দেশ থেকে আপনি জামাত শিবির রিমুভ করতে পারবেন না, এই দেশ থেকে আলেম ওলামা রিমুভ করতে পারবেন না, এদেশ থেকে ইসলামী রাজনীতি বন্ধ করতে পারবেন না, এদেশ থেকে ইসলামিক ওয়াইজেনদেরকে শেষ করে দিতে পারবেন না। প্রমাণ তো হয়েছে বিদেশিদের উপরে নির্ভর না করেও বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা যায়, তার প্রমাণ তো 24 সালে দেখিয়ে দিয়েছে, বাবার বেটারা দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে। এতদিন যারা দাড়ির সুতায়, টুপির সুতায়, জঙ্গিবাদের সুতা দিয়ে আমাদেরকে মনে করতেন যে অমুকের সাথে চললে মনে হয় সমস্যা, কাউকে ছাড়াই তো স্বাধীনতা হয়ে গেল, কিভাবে হইল? অতএব ওই সকল মিথ্যা তথ্য, বিভ্রান্তমূলক পাশের রাষ্ট্র থেকে শিখানো তথ্যের উপরে ভিত্তি করে কোন রাজনৈতিক স্ট্র্যাটেজি গ্রহণ করলে পতন এবং খারাপ পরিণতি ছাড়া আর কিছুই নাই। আর যদি আমি আমার দেশীয় চিন্তা চেতনার আলোকে, আমি আমার দেশীয় ভাবমূর্তির আলোকে, আমি আমার দেশীয় মানুষদের চিন্তা কি চায় তার আলোকে রাজনীতি করি, তাহলে আমি হারিয়ে ঠিকই যাব না, কিন্তু অন্য লোক হয়তো ভালো থাকতে পারে। আশ্চর্য, আমি বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে, আসুক, তো জামাত যদি আরো ভালো থাকে সমস্যা আছে আপনার? চরমনাই যদি আরেকটু ভালো পজিশনে থাকে আপনার কোনো সমস্যা? কিংবা এখানে হেফাজত যদি আরেকটু ভালো পজিশনে থাকে আপনার কোনো সমস্যা? নূরেরা যদি একটু ভালো পজিশনে থাকে আপনার কোনো সমস্যা? না। রাজনীতি বিশাল হৃদয়ের ব্যাপার। বাংলাদেশের বিভিন্ন সেক্টর আছে যেখানে আমাদের এই ভাইদেরকে কাজে লাগানোর সুযোগ আছে। সব আমার হতে হবে এটা সঠিক নয়, হবে না, কোনোদিন হবে না। আমি যেই তথ্য জানি, আমার এই কথার গুরুত্ব আপনার কাছে থাকুক কিংবা না থাকুক আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি টকিং করি অ্যাকর্ডিং টু আমার পিপল ইমেজ, পিপল এক্সপেকটেশন, এবং যেটা ট্রুথ মনে করি সেটা বলার চেষ্টা করি, কারণ আমার স্বার্থ হচ্ছে আপনাকে ভালোবাসা। আমি কেন বলছি? বাংলাদেশের কোনো আলেমরা এই মুহূর্তে আর আগামী দিনে কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না। অতএব বাংলাদেশের এই জায়গায় আমাদেরকে এই আলেমদের মুখী হতে হবে। আপনি কি মনে করেন মিজানুর রহমান আজহারী সাহেবের মতো মানুষের ফ্যান ফলোয়ার নাই? আপনি কি মনে করেন শায়েখ আহমদুল্লাহর মতো মানুষের ফ্যান ফলোয়ার নাই? আপনি কি মনে করেন আমির হামজার মতো মানুষদের ফ্যান ফলোয়ার নাই? আপনি কি মনে করেন? তো 3 জন বেসিক নাম বললাম, এর বাইরে উচ্চ পদস্থ বড় বড় ইসলামিক স্কলার আছে,
এই সব চিন্তা যদি করেন তাহলে সবার আগে চিন্তা করতে হবে এই মানুষগুলো কি চায়, এই মানুষগুলোর সাথে সম্পর্ক কেমনে বাড়ানো যায়, তারাই আপনার প্রকৃত বন্ধু হবে। যদি সেটা না করেন ওই রঙ্গমঞ্চের বামপন্থী দুই একজন নেতা আপনাকে টিকিয়ে রাখতে পারবে না। আওয়ামী লীগের এখন একটা বড় প্ল্যান, যে কোনো মূল্যে বিএনপিকে ভুলভাল বুঝিয়ে নির্বাচন নিয়ে কথা বলিয়ে বিব্রতকর অবস্থায় ফেলাবে, দেশের পরিস্থিতি খারাপ বানাবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী দল হইতে চায়, আর কিচ্ছু না, শুধু বিরোধী দল। এবং বিরোধী দল হইতে গিয়ে বাংলাদেশের সমগ্র ডানপন্থী দলের সাথে বিএনপির বিভাজন তৈরি করা। আর যখন বিভাজন তৈরি হবে তখনই আপনার কল্লার উপরে অস্ত্রটা ধরবে, তখন আপনি বিএনপি একা, কিচ্ছু করার থাকবে না, আপনাকে চাইপা ধইরা ক্ষমতা পরিবর্তন করবে। কেন করে না এদেশে যে কোনো কিছু যে কোনো সময় ঘটবে, এটাই বাস্তবতাকে মেনে নিয়ে রাজনীতি করতে হবে। মনে করবেন না যে আজকে সব হয়ে গেছে কালকেই সব শেষ, এমন কিছু ভাবার সুযোগ কিন্তু নেই। অতএব যার যত বড় মাথা তার তত বড় ব্যথা এবং চিন্তা থাকতে হবে। এদেশের সর্ববৃহৎ দল যারা, তাদের দায়িত্বশীল আচরণ আমরা কামনা করি। আমি বলছি না যে আমার দল খারাপ হয়ে গিয়েছে, খারাপ ভালো না, না, আমি বলছি এই দল ভালো, এই দলকেই ক্ষমতায় আনবে মানুষ, এটা বাস্তবতা। কিন্তু এই বাস্তবতাকে যদি বাস্তবে রূপান্তরিত করতে হয় তাহলে আপনাকে এই দেশের মানুষের চিন্তা চেতনা আদর্শ পোষণ করে যতটুকু পারা যায় মিনিমাম, আপনি তো আর ইসলামিক দল না, আপনি তো আর একেবারেই রাষ্ট্রধর্ম ইসলাম কায়েম করে বসে থাকবেন না কিংবা রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র করে ফেলবেন, তা কিন্তু নয়। আপনি অন্তত পক্ষে আপনার বাস্তবতা বোঝার চেষ্টা করতে হবে। এই দেশের মানুষ এইটা শিখেছে, যারা নির্যাতিত তাদের পক্ষে সমগ্র সময় এই দেশের মানুষ থাকে। আপনি বাসায় বসে এসিতে ঘুমাবেন আর আপনি টাকা দিয়ে মিছিল করাবেন, সেই যুগ শেষ। নির্যাতিত মানুষের পক্ষে যারা কথা বলে তারাই এই দেশের দেশপ্রেমিক, তাদেরকেই এই দেশের জনগণ পছন্দ করে। কই, আমি তো দীর্ঘ প্রায় 6-7 বছর পর্যন্ত দেশেই ছিলাম না, কেন দেশের মানুষ দেখলে আমাকে গলা জড়িয়ে ধরে, কেন ভালোবাসে? আমার চেহারার মধ্যে ওই ধরনের কিছু নাই, আমার সুরাতের মধ্যে কিছু নাই, কেন ভালোবাসে? আমি ভাবেও কুল পাই না। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি তখনই ভেবেছি যে না, এই দেশের মানুষ যেটা চায় সেটা কারো না কারো মাধ্যমে যখন বাস্তবায়ন হয় তখন তাদেরকেই ওই দেশের মানুষ পছন্দ করে, সে কাছে না থাকলেও দূরে বসে পছন্দ করে। আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো অবস্থায় চাপাচাপি করা যাবে না। আরে ভাই, 15 দিন সময় মাত্র পেয়েছে, যাক না 1 বছর, যাক না 1.5 বছর, 1.25 বছরের আগে একটু প্রয়োজনে বিবৃতি দেন। কই, কোনো তো আওয়াজ পাই না, সারা শব্দ পাই না, নির্বাচন কি হবে কি হবে না। তখন আপনাদের এই কথাগুলো পাবলিকও অ্যাকসেপ্ট করা শুরু করবে যে না, এতদিন কেন। কিন্তু আজ আমাদের এই সময় কিন্তু হয়নি। আমাদের এই শহীদদের রক্ত এখনো শুকিয়ে যায়নি। আমাদের এই বাংলাদেশে, আমি একটু আগে একটা লেখা দিয়েছি, আপনারা পড়বেন সংক্ষেপে। আমি স্পষ্ট করে বলতে চাই, এখন থেকে আগামী নির্বাচনের আগ পর্যন্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে। আপনি কিন্তু ভালো কাজ করার যথেষ্ট সময় এসেছে। আপনার দলের মধ্যে ভালো ভালো মানুষগুলোকে ঢুকানোর সুযোগ আছে, পদ পদবি দেওয়ার সুযোগ আছে, নমিনেশন দেওয়ার সুযোগ আছে, এলাকা ভিত্তিক কাজ করার সুযোগ আছে, বন্যায় দুর্গতগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ আছে, শহীদদের পাশে দাঁড়ানোর সুযোগ আছে। আমি মনে করি আমাদের এই বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ হচ্ছে জনগণের সাথে অ্যাট্রাকটিভ হওয়া, তাদেরকে কাছে টেনে নেওয়া। এটা যত তাড়াতাড়ি করতে পারবে সে তত ভালো ফলাফল ভোগ করতে পারবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই দেশে একটা সময় আলেমে বিভেদ ছিল, ঐক্য ছিল না। এখন আর আলেমদের মধ্যে বিভেদ নাই। আপনি হয়তো মনে করতে পারেন 2-1 জন থাকতে পারে, ওই যারা একেবারেই তাদেরকে আমি ওই অর্থে বড় আলেমও মনে করি না, যারা মূলত আলেম নাম দেয় কিন্তু বাস্তবিক অর্থে তারা ওইরকম কিছু না। কিন্তু মিনিমাম যারা জ্ঞান রাখে, মুফতি, কারি, আল্লামা, শায়েখ, যারা ইসলামিক স্কলার, তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই দেশে তারা সৎ মানুষকে ভোট দিতে চায়। সেই সৎ মানুষটা বিএনপির মধ্যে যে থাকবে, প্রয়োজনে ধানের শীষ হিসেবে ওই লোকটাই ভোট পাবে। কিন্তু এর মানে এই না যে 300 আসনের 300 প্রার্থীরই ভোট দেবে, না, মোটেও না। 300 আসনের মধ্যে যদি দেখে এই লোকটা চোর, চোরের বিরুদ্ধে স্বতন্ত্রকে প্রয়োজনে ভোট দেবে, চোরের বিরুদ্ধে জামাতকে প্রয়োজনে ভোট দেবে, চোরের বিরুদ্ধে চরমনাইকে প্রয়োজনে ভোট দেবে। কিন্তু কোন চোরকে এত বড় দল থাকা সত্ত্বেও ভোট দিতে প্রস্তুত না জনগণ। এটাই আমার দাবি, এটাই আমার আবেদন যে আমাদের এই দলগুলোতে চোর, ডাকাত, গুন্ডা, লুটতরাজকারী, ব্যভিচারকারী, অন্যায়কারী মানুষদেরকে রিমুভ করে এই মুহূর্তে তাদের জায়গায় ভালো ভালো মানুষকে রিক্রুট করতে হবে। তাহলেই আলেম সমাজ আপনার পক্ষে থাকবে। এই দেশে আগামী নির্বাচনে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসেবে যারা ভূমিকা পালন করবে তার মধ্যে 3 সেক্টরের মানুষ আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই। 1, ছাত্র সমাজ,
এই ছাত্র সমাজ বাংলাদেশে প্রায় 4 কোটি ছাত্র আছে, প্রায় 4 কোটি ছাত্র সমাজ। এই 4 কোটি ছাত্র সমাজ যদি সিদ্ধান্ত নেয় যে তাকে কাকে ভোট দেবে, তাহলে আপনি চিন্তা করেন একটা আসনে 200, 500, 1000 ভোটের ডিফারেন্সেও অনেক বড় বড় দল কিন্তু কুপাঘাত হয়ে যেতে পারেন। সে কারণে ছাত্র সমাজের ইমেজ, তাদের বাস্তবতা, তাদের আবেদন বুঝে দল চালাতে হবে। 2, আলেম সমাজ। আলেম সমাজ কোনো অস্বীকার করার সুযোগ নাই। এখনো খেলা দেখেন নাই, শুরু হবে, আসুক মাওলানা আজহারী সাহেব, বাংলাদেশে আসুক, সকল আলেমরা, বৃষ্টির সিজন যাক, মাহফিল করলে, তাফসির মাহফিল করলে বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মাহফিলে মাহফিলে সয়লাভ হয়ে ওই জায়গা থেকে সত্যের বাণীর জন্য তারা আহ্বান তুলবেন। কোনো উপায় নাই ওই টাউট বাটপার কারো আর কোনো ধরনের রাজনৈতিক জায়গায় ভুলভাল বুঝিয়ে আলেমদেরকে ব্যবহার করার। অতএব আলেমদের সাথে সখ্যতা বৃদ্ধি করতে হবে, কারণ এই আলেম সমাজ বাংলাদেশের বৃহত্তম একটি স্টেক হোল্ডার। তারা আজকের সমাজের তন্দ্রে তন্দ্রে মিশে আছে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, কওমি, আলিয়া, বিভিন্ন সেক্টরে। অতএব এই আলেমদেরকে বাদ দিয়ে কোনো কিছু হবে না। যদি ভুল বোঝেন আমাকে কিছু করার নাই, কিন্তু আমি যা বলছি হৃদয়ের কথা। আমি যদি বলি শেখ হাসিনার মতো ইয়েস স্যার, ইয়েস স্যার, তাইলে ওই শেখ হাসিনার মতোই আমাদের বিদায় নিতে হবে। আর যদি আমি বলি যে এটাই বাস্তবতা, আপনি যদি আওয়ামী লীগের মতোই আলেম সমাজকে ঘৃণা করেন, তাহলে আলেম, আওয়ামী লীগ আর আমার দলের মধ্যে পার্থক্য থাকবে কোথায়? থাকবে না তো। তাহলে প্রমাণ করতে হবে, প্রকাশ্য প্রমাণ করতে হবে যে আলেম সমাজকে হৃদয়ে লালন করি, ভালোবাসি, তাদের পাশে দাঁড়াই। তাহলেই কিন্তু আজকের এই জায়গায় আপনাদের সফলতা আসবে। অবশ্যই সেটা আপনাকে করতে হবে। তৃতীয় বড় শক্তি রেমিটান্স যোদ্ধারা। কারণ এই দেশ গঠন করার জন্য, হাসিনার পতনের জন্য এই রেমিটান্স যোদ্ধারা কিন্তু ভূমিকা পালন করেছে। অতএব এই রেমিটান্স যোদ্ধাও কিন্তু প্রায় 2 কোটি বা 1 কোটির উপরে এই মুহূর্তে বিদেশে অবস্থান করছে। এই রেমিটান্স যোদ্ধাদেরকে আপনার পক্ষে রাখতে হবে। তাহলে পক্ষে রাখতে হলে কি করতে হবে? তাদের, রেমিটান্স যোদ্ধাদের সম্মান করতে হবে। রেমিটান্স যোদ্ধারা, আমি নিজে দেখেছি, আমি একজন রেমিটান্স যোদ্ধা, তাদের চিন্তা চেতনা হচ্ছে দল টল না। তারা নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে থাকতে চায়, তারা ধর্মের পক্ষে থাকতে চায়, তারা ইসলামের পক্ষে থাকতে চায়। তারা এই দেশে একটা টাকা পাঠায়, সবের নিয়তে পাঠায় যে আল্লাহ আমি এই দেশে টাকা পাঠাইলাম, মসজিদে পাঠাইলাম। অতএব এই রেমিটেন্স যোদ্ধাকে এড়িয়ে যাওয়া যাবে না। এই 3 শ্রেণীকে টার্গেট না করে যদি ওই রাম বাম সাম নিয়ে দৌড়াদৌড়ি করেন, কোনো ফায়দা হবে না। কারণ সরকার যে কমিটমেন্ট দিয়েছে তাকে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে, এটা তাকে করতেই হবে, যে কোনো মূল্যে করতে হবে। অতএব যখনই সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি বিরাজ করবে, তখন যারা মুনাফিক, যারা টাটকা দালাল, যারা এদেশের শত্রু, স্বাধীনতার শত্রু, সে যত বড় দল হোক, জামাত থেকে নির্বাচন করলেও তাকে জনগণ ভোট দিবে না। কথা ক্লিয়ার? অতএব আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের এই 3 শ্রেণীর মানুষদেরকে কনভিন্স করতে হবে, 3 শ্রেণীর মানুষদের চিন্তা চেতনার চাহিদাকে রিক্রুট করতে হবে, এবং আমাদের এই সকল মানুষের আদর্শকে লালন করে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন ঘটাতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে ব্যক্তিগতভাবে আমার দেখাও হয়েছিল। অত্যন্ত সজ্জন একজন মানুষ, ভদ্র মানুষ। অনেক সময় এই মানুষগুলোর কোনো তাদের কোনো চাহিদা আর নেই জীবনের শেষ পর্যায়ে। ওয়াকারুজ্জামান সাহেব, হইতে পারে আপনারা অনেকেই অনেক কথা আগে বলেছেন, আমরাও অনেক সময় অনেক কথা না জেনে বলেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে একটা বাহিনীর চিফ থেকে কতটা কৌশল অবলম্বন করে দেশের পরিবর্তন করতে হয় সেটা ওই পদে যে থাকে সে বোঝে, আর আল্লাহ বোঝে, আর কেউ বোঝে না। এই শেখ হাসিনার পতনের জন্য এই সেনাবাহিনী, দেশপ্রেমিক, তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এমন কোন আচরণ আমার কোন রাজনৈতিক দল থেকে হতে দেয়া যাবে না, যদি সেটা লিমিট ক্রস না হয়। তো লিমিট ক্রসের তো কিছু হয় নাই। 15 দিনে কি লিমিট ক্রস হয়? 1 মাসে হয়? সময় দিতে হবে, ধৈর্য দিতে হবে, ধৈর্য ধরতে হবে। আমাদের রাজনৈতিক দলের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। না নেন আমার আপত্তি নেই, ভাবতে পারেন আমার কোনো স্বার্থ, আমার কোনো স্বার্থ নাই। আমি এতটুকুতেই সন্তুষ্ট যে আমি অন্তত স্বাধীন বাংলাদেশে বসে দেশের জন্য লড়াই করতে পারছি, কথা বলতে পারছি। এটা আমি সরকারে থাকলেও বলতাম, বিরোধী দলে থাকলেও বলতাম, এখনো বলছি। তার প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। অনেকেই প্রশ্ন করতেন, সরকার পতন হলে কি কথা বলবেন? কি ভাই, কথা বলছি? কথা কি বন্ধ করেছি? আমি তো আমার দলের ভালো চাই, মঙ্গল চাই। আমি তো আমার দলকে বাংলাদেশের একটি সেরা আদর্শবাদী দল গঠন করতে চাই। সমস্যার তো কিছু নাই। অতএব আমার দলের সিংহভাগ নেতারাই মনে করেন, নিশ্চয়ই তারাও চায়, বাংলাদেশের মানুষ যেটা চায় সেটাই তারা করে। কিন্তু কিছু কুচক্রী থাকতে পারে, আমি জানি না হু দে আর, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ কঠিনতম চিজ, যাদেরকে আপনি না চিনলে রাজনীতি করতে পারবেন না। তাদের কাজ হচ্ছে আজকে যাকে আপনি জানেন, যদি আজকে যদি জামাতের ডাক্তার শফিক সাহেব বলে
যে আওয়ামী লীগ তুমি আসো, তোমার সাথে ওয়েলকাম করবো, মোলাকাত করবো, কালকেই দেখবেন কোলাকুলি করে সে বসে থাকবে। কেন? এটাই তাদের স্বার্থ। তারা স্বার্থের বাইরে কিছু পছন্দ করে না। অতএব এই চিজদের ব্যাপারে সমগ্র রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করতে হবে এবং আপনাকে এগিয়ে আসতে হবে। এখন আমি দুইটা আলেমদের কথা বলি, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আমার এই কথাগুলো আমার ভাইদের কার কারা পছন্দ হবে লিখবেন। আমি আপনাকে একটা কথা বলি, ধরেন আমি একজন রাজনৈতিক আলোচক, একটা দল করি, তা আমার উপরের কেউ আছেন, আপনি আমাকে ডাকলেন না, আপনি আমাকে বসলেন না, আমার কাছে জিজ্ঞেস করলেন না, না করার পরে যদি আমি কোনো স্টেটমেন্ট দেই, সেটা নিয়ে তো আপনি দোষ ধরতে পারেন না। ঠিক আমি উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের আলেম সমাজ, বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাংলাদেশের সর্ববৃহত্তর এই দলের কাছ থেকে কি চেয়েছে? ঐক্য চেয়েছে। আপনাকে ডাকতে চায়, আপনার কাছে বসতে চায়, আপনাকে নিয়ে আন্দোলন করতে চায়, একসাথে পথ চলতে চায়। এই দেশের জন্য তো তারা ফাঁসি ঝুলেছে, কেউ দাঁত থেকে রক্ত পড়েছে, ঠোঁট থেকে রক্ত পড়েছে, কেউ 5ই মে শাপলা চত্বরে রক্ত ঝরিয়েছে। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব যদি সত্যি সত্যি তাদেরকে আপন মনে করি, তাদেরকে ডেকে এনে তাদেরকে ডেকে রাষ্ট্র সংস্কারে তাদের কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে আমি প্রস্তাব দিব। এখন যদি আমি প্রস্তাব না দেই কিংবা একটু ভিন্ন স্টাইলে চলার চেষ্টা করি, তাহলে যদি আমার কোনো আলেম, কোনো একটা ইসলামী দল আমার কাছ থেকে দূরে যে স্বাধীন মতো কোনো কিছু করার চিন্তা করে, সেটা কি তার দোষ? কখনোই না। ভুল নিজেদের স্বীকার করতে হবে। আমাদের বাংলাদেশের এই মুহূর্তে সমগ্র দেশটাকে পরিচালনা করতে হলে আওয়ামী লীগের বিরুদ্ধে যত দল আছে সব দল মিলেও যদি বিভিন্ন প্রশাসনে লোক নিয়োগ দেন, তারপরেও আরো লোক দরকার এই দেশকে সংস্কার করার জন্য। আপনারা আমার কথা মনে হয় বুঝতে পারেন নাই। যত বিরোধী দল আছে সব দলের মেধাবীদেরকে রাষ্ট্র ক্ষমতায় লাগানোর পরেও আরো লোক দরকার। সেই লোকও আমাদের এখনো নাই। কেন বলছি এজন্য আপনার ডিসি, এসপি, পুলিশ, সচিব, আনসার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় সংস্কার করা দরকার। অতএব সংকীর্ণতা কি আছে? একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি জামাতের হয়, আর একটা জায়গায় যদি কওমি আলেম হয়, আর একটা জায়গায় যদি, উদাহরণ দিলাম, চরমনার পীর সাহেবের সমর্থক হয়, আপনার আমার সমস্যা কোথায়? সমস্ত পদ তো আর একটা দল থেকে হবে না। আওয়ামী লীগের বিপক্ষে যারাই বাংলাদেশে রাজনীতি করছে তাদের প্রত্যেককেই যার যার জায়গায় সম মর্যাদা দিয়ে সুপ্রতিষ্ঠিত করতে পারলেই আপনি আমি সেরা লিডারশিপে রূপান্তরিত হব। অনেকের মনে কষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়ে, যদিও আমি আজকে একটা ভিডিও দিয়েছি, লোকটা কোনো দলও করে না, আমার জানা মতে করে না, দাঁড়িয়ে আছে একটু, ভালো একজন মানুষ। অনেকেরই পায়জামা গরম হয়ে গেছে। আমার এই পায়জামা গরম লোক দেখলে আমার খুব ভালোও লাগে, খারাপও লাগে, অস্থিরতা লাগে যে এই মানুষগুলোর কারণে আজকের এই বাংলাদেশ শেষ হয়ে গিয়েছে। একজন বিখ্যাত ব্যক্তিত্ব, চুন্তিতে তার বাড়ি, আপনারা জানেন লোহাগাড়ার সেই চুন্তি, ডক্টর অধ্যাপক নিয়াজ আহমেদ খান, যার জীবনে প্রায় 200-র উপরে বই এবং তার প্রবন্ধ রচয়িতা, তিনি লিখেছেন 200-র মতো বই প্রবন্ধের একজন গবেষক। 3টা বিদেশি বিশ্ববিদ্যালয়, যার মধ্যে একটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তিনি পোস্ট ডক্টরেট করেছেন 3বার আফটার পিএইচডির উপরে আরো যে পোস্ট ডক্টরাল ফেলো সেটা করেছেন 3বার। অক্সফোর্ডও একটা বিশ্ববিদ্যালয়। যে লোকের দাদা ছিলেন ম্যাজিস্ট্রেট, বাপ ছিলেন ডক্টর শফিক আহমেদ, একজন মেধাবী এবং রসায়ন বিভাগের সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়েরই মেধাবী ছাত্র, যার বংশশুদ্ধ সমস্ত জায়গায় শিক্ষা দীক্ষা, ইন্ডিপেন্ডেন্টের উপাচার্য ছিলেন, সেই ব্যক্তি ভিসি হয়েছে। সমস্যা সবার শুরু হয়ে গেছে বামপন্থীদের। কেন উনি ভিসি হইলেন? এত খোঁচাইতে যাও কেন ভাই? কেন উনি ভিসি হবেন না? এই বাংলাদেশের আওয়ামী লীগের সিঙ্গারা বিক্রেতা যদি ভাইস চ্যান্সেলর হতে পারে, দলবাজি করা লোকগুলো যদি ভাইস চ্যান্সেলর হতে পারে, একজন ইমামতি করা লোকগুলো শিক্ষিত হওয়ার পরে ভাইস চ্যান্সেলর হতে পারবে না কেন? এই মানসিকতা যারা পোষণ করেন তারা কখনোই আমার বন্ধু নয়, তারা আওয়ামী লীগের বন্ধু, তারা আওয়ামী লীগের দালাল। আপনার মতো আমার মতো করে মাঝে মাঝে 2-একটা আর্টিকেল আর ভিডিও ক্রিয়েট করলে, অনলাইনে বক্তৃতা দিলেই আদর্শবাদী নেতা হওয়া যায় না। থিম ঠিক করেন। অনেকেরই শরীর গরম হয়ে গেছে, পায়জামা গরম হয়ে গেছে। 16 বছর পর্যন্ত জামাত ইসলাম একটা মিছিল করতে পারে না। ভাই আমাকে মাফ করবেন, আমি জামাত করি না, আমি সত্য কথাগুলো বলি, এতে কারো গায়ে লাগতে পারে, লাগুক, কিছু করার নাই। কেন বলছি? আমি বলছি 16 বছরে একটা দল নির্যাতিত ছিল, একটা স্টেটমেন্ট তো দিলেন না যে এই দলটার রাজনীতি করার অধিকার আছে। কে দিতে পেরেছেন বলেন? 16 বছর পরে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের নেতৃত্বে নিজের নেতাদের সুকৌশলের কারণে আজকে যদি আওয়ামী লীগকে পরাস্ত করে সেই দলটি মিছিল করে, মিটিং করে, তার মধ্যে গন্ধ খোঁজার দরকারটা কি? কি এমন গন্ধ আছে তাদের? কি এমন সমস্যা আছে তাদের? কোনো সমস্যাই তো আমি দেখি না। বরং হাইলি অ্যাপ্রিসিয়েট করা দরকার যে এই রাজনৈতিক দলগুলোকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এক সময় বাংলাদেশের মানুষের মুক্তির জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, যেটা আওয়ামী লীগ বন্ধ করেছিল
আজ আমরা ওয়েলকাম জানাই, এই দলগুলো আবার উন্মুক্ত হয়েছে। এভাবে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আজকের গণভবনে চরমনের পীর যাচ্ছে, লজ্জার নয় সম্মানের। গণভবনে আজকের এই জামাত যাচ্ছে, শিবির যাচ্ছে, লজ্জার নয় সম্মানের। যাদের 2 পয়সার ভোট নাই, নাদান ফাদান উচ্ছিষ্ট, তারা পর্যন্ত গিয়ে গিয়ে মিটিং করতে পারে, যাদের জীবনে কেউ চেনেও না, উপদেষ্টার তালিকায় যাই বসে থাকে। আর একজন ইসলামপন্থী দেখলেই আপনাদের শরীরের মধ্যে হাউকাউ শুরু হয়ে যায়। এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। এদেশের প্রতিবার যতবার দেশটা স্বাধীন হয়েছে ততবারই এই ইসলামপন্থী নাগরিকরা অবদান রেখেছে। শুধু অবদানই না, শহীদের তালিকায় তাদের লোকেরাই সবসময় বেশি থেকেছে। অতএব আমাদেরকে এই বিষয়গুলো সতর্ক দৃষ্টিতে এগিয়ে যেতে হবে, সতর্কভাবে চলতে হবে। একটা জিনিস বুঝতে হবে, আমি যদি কোনো জায়গায় দাঁড়াই, কোনো একটা মানুষের সামনে, আমার পাশে যত বড় যেই হোক না কেন, লোকটা আমার অন্তত ফ্যান ফলোয়ার, দেখে তো আমাকেই চুজ করবে যে ফয়জুল ভাই এদিকে আসেন, কোলাকুলি করে নি। আমার ভয় কিসের? আমার পাশে যেই আমার বিরুদ্ধে বলুক না কেন। অতএব বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের ভয়ের কিছু নাই। চুজ করতে গেলে এই আওয়ামী লীগের বিপক্ষে আপনাকে চয়েস করাই লাগবে। অতএব আপনি নির্দ্বিধায় বুক ফুলিয়ে এই 3 শ্রেণীর মানুষ সহ বাংলাদেশের সমগ্র মানুষের পাশে বুক ফুলিয়ে দাঁড়ান, তাদের পক্ষে কথা বলেন। তাদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র লাগবে না, ঘুরতে চালি লাগবে না, গুজুর গুজুর লাগবে না, চুপচাপে কিছু করা লাগবে না, কারোর সাথে এগ্রিমেন্ট লাগবে না। বিনা এগ্রিমেন্টে জনগণের ভোটে সর্বোচ্চ সংখ্যক সিট নিয়ে সংসদে যেতে পারবেন। যদি আমার এই ফর্মুলা কারো কানে যায়, অ্যাকসেপ্ট করেন। মনে হইতে পারে আমাদের এই ফর্মুলা কাজে নাও লাগতে পারে, না, ফর্মুলা হয়তো আজকে বলেছি, কালকে লাগবে না, কিন্তু 6 মাস পরে হলেও এই ফর্মুলাই আসতেই হবে। এই 3 শ্রেণীর কাছে সম্পর্ক রাখলে আরো একটা বড় সুবিধা আছে। আপনি যদি মনে করেন যে না হুজুর টুজুর আমার লাগবে না, এমনি এমনি ভালো কথা হইলেন, হওয়ার পরেও ক্ষমতায় টিকে থাকতে হলে, রাষ্ট্রকে শান্তিতে রাখতে হলে হুজুরদের কি লাগবে? দেখেন না, আওয়ামী লীগ পতনের 15 দিন আগেও হেফাজতে ইসলাম সহ মামুনুল সাহেব সহ সবাই ডাইকে নিয়ে পা ধরছে, যা আমাদেরকে একটু রক্ষা করেন, আমাদের পাশে মিছিল করেন, আলেমদের মানুষদেরকে বুঝান। যখন সব জায়গা থেকে কেউ অপারগ হয়ে যায়, সবাই এসে ধর্মের কাছে কুর্নিশ করে। এর জন্যই আমি আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান জানাই, আমাদেরকে স্পষ্টবাদী হতে হবে। আমি কি চাই, কেন চাই, আমার উদ্দেশ্য কি, সেটা আমাদেরকে জাতির কাছে ক্লিয়ার করতে হবে। এখন আমাদের যারা কিছু ফ্যান ফলোয়ার আছে, আপনাদের উদ্দেশ্যেও 2-1 কথা আমার আছে। আপনাদেরকেও ভালো মাল চিনে বাছাই করতে হবে। যত্রতত্র খেয়ে তারপরে হঠাৎ করে বিপদে পড়বেন, সেটাও আমি চাই না। আমি কখনোই কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করে বক্তব্য দেওয়া পছন্দ করি না। আপনাদেরকে বাংলাদেশের সম্পর্কে সতর্ক থাকতে হবে, কারা ধর্মভিত্তিক মানুষদের উত্থান চায়, কারা চায় না। গণতান্ত্রিক নিয়মে আমার দর্শন হচ্ছে, যদি এই দেশের জনগণ বিশ্বাস করে যে আমি না, আপনি না, কেউ না, এর বাহিরে অন্য আর একজন ব্যক্তি তিনি জনগণের সর্বোচ্চ ভোট পাবে, আমি বিশ্বাস করি ওই ব্যক্তিকেই আপনার মেনে নেওয়া দরকার। কিন্তু ওই ব্যক্তি ভোট পাইবে, পাওয়ার পরে আপনি আবার মাথায় মাথায় চুলকানি শুরু, লোকটার তো দাড়ি, লোকটার তো টুপি, লোকটা তো ইসলাম, এইটা তো হইতে পারে না। তাইলে একটু আগে যে আপনি বললেন গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অ্যাবাউট গণতন্ত্র বলেন? যদি গণতন্ত্রই চান, তাহলে এই গণতান্ত্রিক রাষ্ট্রে আমার সামনে, চোখের সামনে যদি কোনো ডানপন্থী ইসলামপন্থী মানুষ নির্বাচিত হয়, জয়যুক্ত হয়, তাকে আপনার হাইলি অ্যাপ্রিসিয়েট করতে হবে। কিংবা কোনো বামপন্থীও যদি নির্বাচিত হয়, সেটা যদি জনগণ ভোট দিয়ে বানায়, তাকেই আপনার মেনে নিতে হবে। দিস ইজ নেম কল গণতন্ত্র। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা সেটা করি না, আমরা সেটা করতে পারি না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমাদের সবাইকে সতর্ক হতে হবে, সবাইকে মিলে দেশ গঠন করতে হবে। গভীর রাত, বেশি সময় নষ্ট করতে চাই না। আজকের বক্তব্যের মূল উদ্দেশ্যই হচ্ছে, আসুন তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করি, তাদেরকে সুষ্ঠু সুন্দর একটি দেশ গঠনের জন্য সময় দেই, নির্ভেজাল একটি নির্বাচন করার জন্য আমরা সবাই মিলে সেনাবাহিনী এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অকুণ্ঠ সমর্থন রেখে একটি বিশ্বাসযোগ্য বাস্তব ভিত্তিক সময় তাদেরকে দিয়ে তারপরে একটি সুষ্ঠু নির্বাচন কামনা করি। সেই নির্বাচনে ভালো যে আসবে তাকেই মেনে নেব, এবং আমার বিশ্বাস তাতে আমার দল ভালোই করবে, কোনো সন্দেহ নাই। কিন্তু সেই পর্যন্ত ধৈর্য ধরার উদাত্ত আহ্বান সবাইকে জানাই। পাশাপাশি দলগুলোর মধ্যে আমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে, যেটা ছাত্র সমাজ চায়, যুব সমাজ চায়, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, কৃষক শ্রমিক শিক্ষকরা চায়। সেই রকম একটি বাস্তববাদী পরিবর্তন আনতে হবে এবং প্রকাশ্যে আনতে হবে। যেমন শায়েখ আহমদুল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন মানুষকে দান করে, এটাই আর ব্যানার লাগে না, মানুষ বোঝে যে এই ফাউন্ডেশন আসলেই কাজ করে। আর ওই বিদ্যানন্দ, ওই যে 1 ছাগলের 4 ছবি, এক জায়গায় রশি বাইন্ধে 10 ছবি, এটা মানুষ বোঝে যে এটা আসলেই টাউটবাটপারি করে।
অতএব যদি জনকল্যাণমুখী কোনো কাজ আপনি আমি করতে চাই, সেটা জনগণকে বুঝতে হবে যে না আসলে এই দলটা সত্যিই করে। যদি সেটা না বুঝে ফাটকি ফুটকি ফেসবুকের পোস্ট দিয়ে বুঝাইতে চাই, এইটা দিয়ে জনগণের হৃদয় আর কেড়ে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। কারণ জনগণ বাস্তবতা জানতে চায়, জনগণ বাস্তবতা শিখতে চায়। অতএব আসুন বাস্তবতাকে নিয়ে সামনে এগিয়ে চাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান হচ্ছে, বন্যার্তদের এখন এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত বন্যার্তরা বিভিন্ন জায়গায় বিপদগ্রস্ত, আপনাদেরকে আগেও দেখিয়েছি। আমাদের প্রথম টার্ম বন্যার্তদের কাজ শেষ করে গতকালকের মানে আজকে সকালে আমি ঢাকায় পৌঁছেছি। ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে আরেকটা টিম নিয়ে ইনশাআল্লাহ, সবাই লেখেন ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ আমরা যাব। আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা যারা এখন পর্যন্ত কোনো জায়গায় দান করতে পারেন নাই, আপনি আমাদের এখানে করতে পারেন। সবার আগে অনুরোধ, আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনি অন্ততপক্ষে কিছু দিয়ে হলেও বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়াবেন। আর একান্ত কিছু না পারলে আপনি আমাদের কাছে দাঁড়াবেন। তাছাড়া আপনি নিজে গিয়ে দিতে পারলে দিবেন, এটা আমার আহ্বান। তা আমাদের এখানে দেওয়ার নিয়ম হচ্ছে 01621297462 পার্সোনাল বিকাশ, রকেট 01621297462-2 এবং ব্যাংকের অ্যাড্রেস সহ আপনাদের কমেন্টস বক্সে দিয়ে দেওয়া হবে। আপনারা এখানে বিকাশ করবেন কিংবা পাঠাবেন। এটা দিয়ে আমরা এখন এই মুহূর্তে, মানুষ যত পানি কমবে তত তাদের আরো বেশি খাদ্যের প্রয়োজন হবে, বাসস্থানের প্রয়োজন হবে। অনেকেরই একটা লঙ্গি আর গামছা ছাড়া কিচ্ছু নাই। আমি বুক পর্যন্ত পানিতে ভিজে তারপরে এসেছি, রিয়েলি দেখে এসেছি এমন এমন জায়গা যেখানে আমার ঢোকার কোনো সাধ্য নাই, ঢুকতে পারি নাই। এটা আমার অযোগ্যতা, ব্যর্থতা, ঢুকতে গেলে মারা যাইতাম। এইরকম পানি, আল্লাহ জানে তাদের কি অবস্থা। এই মানুষগুলোকে আল্লাহ হায়াত দারাজ করুক, বেঁচে রাখাক। অতএব আসুন সেই মানুষদের পক্ষে, পাশে আপনি আপনার পক্ষ থেকে এই সাহায্য করবেন। আমরা এইবার চাল, ডাল, তেল, পেঁয়াজ এভাবে করে রান্না করে খেতে পারে এরকম প্যাকেট করতে চাই। গত কয়েকদিন আগে আমরা প্রায় 1200-1000-এর মতো প্যাকেট দিয়েছি, প্লাস পানি, অন্যান্য সরঞ্জাম সহ 1200-1300 মানুষের মধ্যে আমরা বিলাতে পেরেছি। আপনারা যা দিয়েছেন তাই দিয়েছি। এখন আমাদের আর ফান্ড নেই, আপনারা নতুন করে ফান্ড দিলে সেটা দিয়ে আমরা আবার সবাই সহযোগিতা করব। অতএব আপনারা এই পোস্টারটাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যাতে করে আপনি এখান থেকে বিকাশ কিংবা আপনার আমাদের এখানে ব্যাংকে পাঠাতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও বিকাশ নাম্বার বলে দিচ্ছি 01621297462, 01621297462। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে। আর যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিএনপি নেতা ডক্টর ফাইজুল হকের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? তার এই বক্তব্যটি আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য বলে মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।